আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আপনারা পত্রিকার বিভিন্ন নিউজ দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন ফটোকার্ড দেখতে পাচ্ছেন যে আমাদের সেনা প্রধান ইন্ডিয়াতে যাচ্ছে। আমার থাম্বেলটা দেখেও বুঝতে পারছেন যে এই বিষয়টা নিয়ে আলোচনা করে সেনা প্রধান ইন্ডিয়া যাচ্ছেন। তো ইন্ডিয়াতে যাচ্ছেন আসলে হচ্ছে যে ক্ষমা চাওয়ার জন্য আমাদের সেনা প্রধানকে পাঠাইতে পারেন যে সেনাপ্রধান সাহেব প্লিজ আপনি একটু যান, যে এটা ক্ষমা প্রার্থনা করে আসেন, যেগুলো যা হয়েছে ভুল বুঝাবুঝি হয়েছে। তো আমাদের দেশের সেনাপ্রধানও ইন্ডিয়াতে যেতে পারেন। তো পারেন বলছে এই জন্য যে এখন এটা আসলে বিচার বিবেচনা করবে ইন্ডিয়ান গভর্নমেন্ট, শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে, যে ইন্ডিয়ার গভর্নমেন্ট আমাদের এই সেনাপ্রধানকে আসলে যেতে দিবেন কিনা, যেতে দিবেন কিনা বলতে মানে ওনার ইন্ডিয়াতে আসতে দেবেন কিনা, নাকি ইন্ডিয়া নাকি বাংলাদেশকে বলা হবে যে সেনাপ্রধান ছাড়া অন্য কাউকে পাঠাও। দুটার যে কোনো একটা কিছু ঘটতে পারে। সরকার এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বর্তমান ইউনিসীয় গভর্নমেন্টের দখলদার সরকার, তারা কি করবে? তারা করবে কি, যদি কোনো অবস্থায় ইন্ডিয়া যদি আমাদের এই সেনা প্রধানকে ইন্ডিয়াতে যাওয়ার অনুমতি না দেন, তখন এই ইউনিসীয় গভর্নমেন্ট তারা সবার কাছে, আমাদের সকলের কাছে বলবেন যে ভাই, এই আমরা তো আসলে এখানে মিটিং এ সেনাপ্রধান যাওয়ার কোনো প্রয়োজন নাই, তাই আমরা একজন অফিসার পাঠাইছি, কারণ এইখানে এইসব মিটিং এ এত বড় সেনাপ্রধান যায় কি লাভ? হইতে পারে। আর যদি সেনাপ্রধান যাইতে পারে, তাহলে এবার এদিকে আবার ব্যাপক গুঞ্জন শুরু হবে কি হচ্ছে। তবে একটা জিনিস আমার যতটুকু মনে হয়, হয়তো আপনাদের কাছে মনে হতে পারে যে দেখেন, বর্তমান সরকার সেনাপ্রধানকে হয়তো পাঠাইতে পারে, যদি ইন্ডিয়া রাজি হয় তাহলে সেনাপ্রধানকেই পাঠাবে। তার কারণ কি জানেন? ওই যে জামাতের বৃহৎ ফকিন্নি নেতা, তিনি বলেছিলেন যে 50 লক্ষ যুবক রেডি, ওনারা গাজবাতুল কিন্দ করবেন। কিন্তু উনি জানে না যে 50 লক্ষ রাইফেলও সারা বাংলাদেশে নাই, সমস্ত বাহিনী বৈধ অবৈধ সব অস্ত্র মিলে 50 লক্ষ নাই। এরপরে গাজবাতুল হিন্দ করতে যাবেন, আর ইন্ডিয়া পারমাণবিক শক্তিধর দেশ, ওরা বৈশা থাকবে যে ভাইয়া আপনারা আসেন, আমাদেরকে কচু কাটা করেন, আমরা বসে আছি, আপনাদের গাজবাতুল হিন্দ করেন। তো এই বিষয়ে হয়তো মাপ চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য আমাদের সেনাপ্রধানকে পাঠাইতে পারেন যে সেনাপ্রধান সাহেব প্লিজ আপনি একটু যান, যে এটা ক্ষমা প্রার্থনা করে আসেন, যেগুলো যা হয়েছে ভুল বুঝাবুঝি হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে বর্তমানে এই যে খাদ্য সংকট চলছে, যেটা আপনাদেরকে স্বীকার করবে না এখন। তার কারণ হচ্ছে যে শেখ হাসিনার সরকারের সময়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সময় খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছিল আমাদের দেশ। সব গোডাউন সবকিছুতে খাদ্য ছিল, যার কারণে এখনো টিসিবি থেকে অন্যান্য যেসব মাল বেড়ে আপনারা দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সে নাম আছে, চাউলের বস্তা, ডাউলের বস্তা, তেলের বস্তা সব জায়গায়। সেটা আসলে শেষ হয়ে আসছে। শেষ 1 বছর যাবত কোনো আমদানি নেই, উৎপাদন নাই, আমদানি নেই, কোনো কিছুই নেই। সুতরাং এই খাদ্যদ্রব্য যখন শেষ হয়ে আসছে, এর মধ্যে ইন্ডিয়াও আপনার চাউল দিবে না, এটা আরো 3 মাস আগে বলছে। আমার একটা ভিডিওতে আছে 3-4 মাস আগে, যা আমি বলেছিলাম তখন। তখন অনেকে বলেছিলেন ফাউল কথা বলি। তো ওখান থেকে যেহেতু চাউল ডাল কিছুই দিবে না, এখন আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী, খাদ্য উপদেষ্টা, উনি কি বললেন জানেন? যে দেখেন, পার্শ্ববর্তী রাষ্ট্র তো আমাদেরকে দিচ্ছে না, চাউল দিবে না বলে দিয়েছে, আমরা বিভিন্ন জায়গা থেকে চিন্তা করছি আনার। এইরকম অনেকবার হয়েছে, অনেক জায়গা থেকে আনার চেষ্টা করেছে। ভিয়েতনাম প্রচুর দাম, যে চাউল ইন্ডিয়া 60 টাকায় দেয়, ভিয়েতনাম ওইটা 90 টাকায় দেয়। আপনাদের এক্সাম্পল বলতেছি, মায়ানমার তো আপনাদের দিবেই না। মায়ানমারের সেনাপ্রধান বলছে যে আপনাদের অফিসাররা সন্ত্রাসী গ্রুপগুলোকে উস্কানি দিয়ে, টাকা পয়সা অর্থ বন্দুক দিয়ে বার্মার ভিতরে পাঠাচ্ছেন গোলাগুলি করতে, রোহিঙ্গা ক্যাম্পে আপনারাই ট্রেনিং দেওয়াচ্ছেন, আপনাদের সেনাবাহিনী ভেতরে যাইয়া, রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে যাইয়া গোলাগুলি করতেছেন, ক্যাম্প বলতে আরাকান রাজ্যে যাইয়া। সুতরাং মায়ানমারের সাথে একটা পেচ কি আছে? এরপরে আনবেন কার থেকে? সমস্যা তো আছে। চাউল উৎপাদনকারী দেশ আরো আছে, কিন্তু ইন্ডিয়ার চেয়ে সস্তায় কেউ দিতে না। পাকিস্তান থেকে, পাকিস্তান তো নিজেই খাইতে পায় না। আর মুসলিম বিশ্বের সবচেয়ে বড় যেই
জঙ্গি নেতা এরদোয়ান, উনি আটার জন্য এখন পায়ে ধরতেছে ইন্ডিয়ার। অবস্থা কিন্তু চতুর্দিকেই খারাপ। তো এখন আমাদের এই সেনাপ্রধান আসলে যাইতে পারেন কিনা, বা গেলে ওখানে কি হয়, কার কার পায়ে ধরেন উনি, এটা এখন দেখার বিষয়। আর অনেকেই এই মুহূর্তে বলা শুরু করেছেন যদি যায় হয়তো শেখ হাসিনার সাথে আলাপ হয়ে যেতে পারে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য। তো আমি বলি, আওয়ামী লীগ আর শেখ হাসিনা এই সেনা ক্যাম্পের বা সেনাবাহিনীর কাঁধে ভর দিয়া আজ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আসে নাই, সরকারও গঠন করে নাই। সুতরাং এসব সেনাবাহিনী আর সেনাপ্রধানকে আওয়ামী লীগ 2 পয়সার দামও দেয় না, তাদের কাঁধে ভর দিয়ে আসতে হবে। আর এই বিএনপি জামাতে আপনাদের বলি, আপনারা এতদিন আমাদেরকে বলতেন না যে আমরা পুলিশ নিয়ে আসি, আমরা ছাত্রলীগ আওয়ামী লীগ পুলিশ বিহীন আসতে, তো আর এখন আপনারা 36 দল মিলে এক হয়েছেন, পুলিশ বিডিআর তো আছে, লগে আবার সেনাবাহিনীকেও নিছেন। এখন আপনাদেরকে একটা ওপেন চ্যালেঞ্জ দেই, পুলিশ থাকুক, সেনাবাহিনীকে ফিরে যেতে বলেন, এরপর আপনারা কয়দিন টিকেন। আর আমার ছাত্রলীগের ভাই বোন, যুবলীগের ভাই বোন, আওয়ামী পরিবারের ভাই বোনকে কি বলো জানেন? আসলে ওই পুলিশ মারলে কোনো মামলা হবে না। তার কারণ হচ্ছে এর আগে 3500 পুলিশ মাইরা ফেলাইছে, সেটার ইন্ডিমিউনিটি পাইছে। এরপরও পুলিশের শিক্ষা নেই, পুলিশ বরং আমরা পুলিশ হত্যার বিচার চাই। পুলিশ এখন আমাদের এই হত্যা করে জায়গায় জায়গায়, পুলিশ এখন আমাদের এই বাধা দেয়, আমাদের এই ধরে। পুলিশ তার ভাই বোন বন্ধু যারা মরছে তাদের প্রতি তাদের কোনো সিম্পিতি নেই। তারা হচ্ছে যে কারাপ্টেড পুলিশ। পুলিশ যেমন কারো মা বাবা ভাই বোন হয় না, পুলিশ কারো বন্ধুও হয় না, এটা একটা কথাই আছে না। সব পুলিশ মারলে কোনো কিছুই হবে না, পুলিশ মারলে কোনো ইয়ে নাই। কারণ হচ্ছে যে ওই যে কচি খাইলে গুণা আছে, জুনা খাইলে গুণা নাই, হুজুরেরা বলে না, ঠিক ওই রকম। অন্য কাউরে মারলে আপনার মামলা খাইতে পারেন, পুলিশ মারলে মামলা নাই। আর যারা হত্যা মামলা টামলা খাইছেন তাদের অবস্থা এখন আমি কি বলবো, যে বর্তমানে বাংলাদেশে চুরির মামলা যদি হয় আপনার বিরুদ্ধে, আপনি চিন্তার বিষয় যে চুরির মামলা হয়েছে, এটা একটা চিন্তার বিষয়। কিন্তু হত্যা মামলা এটা ভাই মুড়ি মুরগি হয়ে গেছে। এই মামলা দিতেই থাকুক, কিচ্ছু হবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভোট হবে কিনা তার ঠিক নেই, না হওয়ার সম্ভাবনা এখনো যথেষ্ট। কিন্তু যদি হয় তাহলে ক্ষমতা দখলের সুযোগ কাজে লাগাতে সব ব্যবস্থা পাকা করে ফেলেছে ইউনূস জামাত জোট। আমার এই কথা শুনে কেউ বলতেই পারেন, এটা কেমন কথা? ইউনূস তো রাষ্ট্রপ্রধান, তার অবস্থান তো নিরপেক্ষ, তিনি কবে কখন জামাতের সঙ্গে জোট করলেন? এমন কথা যদি কেউ বলেন, তাকে বাংলাদেশের ব্যাপারে কিচ্ছুটি তিনি জানেন না, এটা বলতেই হবে। এই যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপি, এটা তো ইউনূসের নিজের পার্টি, তাই তো এর নাম কিংস পার্টি। এই দল যখন জামাতের সঙ্গে জোট করে তখন ইউনূস জামাত জোট ছাড়া কিছু বলা যায় কি? এই জোট ক্ষমতা ধরে রাখার জন্যে, মানে এতদিন তো বিনা নির্বাচনে ক্ষমতা রেখে দিয়েছে, এখন নির্বাচনের যদি হয় তাহলে নির্বাচনে এই জোট ক্ষমতা ধরে রাখার জন্য যা শুরু করে দিয়েছে সেটা অবাক করার মতো। এটা দেখলে বোঝা যাবে কেমন ভোট হতে চলেছে বাংলাদেশে। বাংলাদেশের মেইন স্ট্রিম সংবাদ মাধ্যম বর্তমানে জামাতের কোলে বসে আছে, তাই এই সব খবর কোথাও নেই। কিন্তু কিছু বিদেশে বসে থাকা বাংলাদেশের ইউটিউবার সামাজিক মাধ্যমে এই নিয়ে যা বলছেন এটুকুই যা। কিন্তু ভারতের গোয়েন্দাদের কাছে এসব খবর বিস্তারিত পৌঁছে গেছে যে বাংলাদেশে ভোটে কি হতে চলেছে। ঠিক ভোটের 1.5 সপ্তাহ আগে নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ শ্রেণীকে দিয়ে বুথ দখলের, ভোট কেন্দ্র দখলের পাকা ব্যবস্থা হয়ে গেছে। এই বিশেষ নিরাপত্তা বাহিনীটি হলো র্যাব বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বলা নিষ্প্রয়োজন, তবু বলি, এটি বাংলাদেশের একটি এলিট প্যারামিলিটারি ফোর্স। সংস্থাটি বাংলাদেশের সেনা বিভাগের অধীনে নয়, গৃহ মন্ত্রণালয়ের অধীনে। গতকাল থেকে এলিট ফোর্স র্যাবের নাম পরিবর্তন করে রাখা হয়েছে SIF বা স্পেশাল ইন্টারভেনশন ফোর্স।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, শুধু নামেই নয়, বাহিনীর ইউনিফর্ম, লোগো এবং কার্যপদ্ধতিতেও বড় পরিবর্তন আনা হয়েছে। অন্তর্বর্তী সরকার যখন চলে যাওয়ার মুখে, যখন নির্বাচনের মাধ্যমে নতুন নির্বাচিত সরকার গঠনের উদ্যোগ চলছে, তখন কেন এত তাড়াহুড়ো করে র্যাবের খোল নলছে বদল করা হচ্ছে? মেটিকুলাস ডিজাইনার জামাত ইউনূসের এটা এক বড় ডিজাইন। সেই ডিজাইনের আলোচনার আগে দেখা যাক, এই যে নির্বাচন অনুষ্ঠানের কথা চলছে, সেখানে দেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের কিভাবে ব্যবহার করা হবে। নির্বাচন কমিশনের চূড়ান্ত পরিকল্পনা অনুযায়ী এবারের নিরাপত্তায় প্রায় 8 লক্ষ সদস্য মোতায়েন থাকছেন। বিভিন্ন বাহিনীর ভূমিকা এরকম: সেনাবাহিনীর থাকবে 1 লক্ষ সদস্য, তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে, সরাসরি ভোট কেন্দ্রে থাকবে না, তবে জরুরি প্রয়োজনে ডাকলে তারা দ্রুত সাড়া দেবে। পুলিশ বাহিনীর 1.5 লক্ষ সদস্যকে ব্যবহার করা হবে। তারা কোথায় থাকবে? ভোট কেন্দ্রের বাইরে তারা টহল দেবে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজে থাকবে। এরপর বিজিবি বা বর্ডার গার্ডস বাংলাদেশ, এদের 35,000 সদস্য, তারা সীমান্ত জেলাগুলোতে এবং ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় টহলদারি করবে। এরপর আনসার বা ভিডিপি, আনসার এবং ভিডিপি মানে ভিলেজ ডিফেন্স পার্টি, তার প্রায় 5.5 লক্ষ সদস্য থাকবে। প্রতিটি ভোট কেন্দ্রের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং ভোটারদের লাইন নিয়ন্ত্রণের প্রধান দায়িত্ব এদের হাতে, মানে এরা থাকবে বুথের ভেতরে। এদের হাতে সাধারণভাবে কোনো আগ্নেয়াস্ত্র থাকবে না। র্যাব বা পরিবর্তিত নাম SIF এর কথায় এবার আসি। SIF এর সদস্য সংখ্যা মোট 12,000-এর মতো। নির্বাচনে এদের কোনো নির্ধারিত ভূমিকা নেই। এদের ওপর দায়িত্ব ঝুঁকিপূর্ণ যে সমস্ত কেন্দ্র ও সন্ত্রাস দমন করবার জন্য বিশেষ মোবাইল টিম হিসেবে এরা কাজ করবে। আর এখানেই সরকারের বিশেষ পরিকল্পনা তৈরি হয়েছে। আগেই বলেছি, এদের পোশাক আশাক সব পাল্টে দেয়া হয়েছে। এই পোশাক পরিবর্তনের পেছনে একটা খুব বড় খেলা কাজ করছে। সেই খেলা যে খুব একটা গোপন রাখা গেছে তা নয়। খবর পাওয়া গেছে SIF এর সদস্যদের জন্য নতুন পোশাকের যত লাগবে তার অতিরিক্ত 20,000 অতিরিক্ত পোশাকের অর্ডার গেছে। এই অতিরিক্ত পোশাক দেয়া হবে কাদের জন্য আনা হচ্ছে? জামাত NCP জোটের যে বিশেষ হারমাদ বাহিনী আছে তাদের জন্য। তারা এই ইউনিফর্ম ব্যবহার করে বুথ দখলের জন্য নির্দিষ্ট ভোট কেন্দ্রগুলোতে গিয়ে হাজির হবে, হামলা চালাবে। এই গুজব, মানে এটা যে গুজব বা অমূলক আশঙ্কা তা কিন্তু নয়। এই আশঙ্কার কথা পৌঁছে গেছে সেনাবাহিনীর কাছেও। আর সেটা নিয়ে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থাগুলো এবং বর্তমান SIF মানে যারা র্যাব, সেই কর্তৃপক্ষ অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। কারণ তাদের নজরের বাইরে এই 20,000 পোশাকের অর্ডার দেওয়া হয়েছে। সেই পোশাকগুলো পরে অন্যরা যাবে। গতকাল ওই হারমাদরা যাবে। গতকাল 3রা ফেব্রুয়ারি গাজীপুরের BRRI সম্মেলন কক্ষে 3 বাহিনীর প্রধানের এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। 3 সেনার 3 বাহিনী। নির্বাচনের ঠিক 9 দিন আগে এই ধরনের উচ্চ পর্যায়ের সমন্বয় সভা, এটা মূলত নিরাপত্তার যে নতুন যে একটা নিরাপত্তার সংকট এসছে সেই সংকট মোকাবিলা করার উদ্দেশ্যে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানদের উপস্থিতিতে এই বৈঠকে প্রধানত ইনএড টু সিভিল পাওয়ার এর আওতায় সেনাবাহিনী কিভাবে বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে তা চূড়ান্ত করা হয়েছে। বৈঠকে
গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার ডিসি, এসপি এবং বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথেও সমন্বয় করা হয়। এই বৈঠকের মূল বার্তা কি? বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং ধৈর্য বজায় রেখে জনগণের বন্ধু হিসেবে দায়িত্ব পালনের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এসআইএফ এর পোশাক ব্যবহার করে হাতমাদ্রা বুথ দখল করে ছাপ্পা ভোট দিতে এলে কিভাবে সেটা রুখে দেওয়া যাবে সেটা নিয়েও কিছু ব্যবস্থার কথা বলা হয়েছে। যদি অতিরিক্ত 20,000 পোশাক তৈরির কথা কেবলমাত্র গুজব হতো, তাহলে সেনা এই প্রতিরোধমূলক ব্যবস্থা কেন নিতে গেল? খবর মিথ্যে হলে এই ব্যবস্থা নেওয়ার কথাই উঠতো না, তাই নয় কি? পোশাক বিতর্কের প্রেক্ষিতে কি ব্যবস্থা নিচ্ছে সেনা? গতকাল কি ঠিক হয়েছে? গতকাল জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে সেনাবাহিনীর অফিসাররা গাজীপুর বৈঠকের সূত্র ধরে সিদ্ধান্ত নিয়েছে যে এসআইএফ এবং সেনাবাহিনীর নতুন ইউনিফর্মে বিশেষ হলোগ্রাম এবং কিউআর কোড সম্বলিত ডিজিটাল আইডি থাকবে। ফলে কোনো সিভিলিয়ান বা ক্যাডার তারা যদি বাহিনীর পোশাক পরে জালিয়াতি করতে চায়, তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করা সম্ভব হবে। কি বোঝা গেল সেনার এই সিদ্ধান্ত থেকে? বোঝা গেল পোশাক বিতর্ক, ওই 20,000 নতুন পোশাক, এক্সট্রা পোশাক তৈরি করে হারমাদদের দিয়ে দেওয়ার যে খবর, এটা কেবল ভিত্তিহীন খবর নয়, এটা বাস্তব। কিন্তু কথা হলো, সর্ষের মধ্যেই যেখানে ভূত, সেখানে ভূত তাড়াবে কে? প্রশ্ন ওঠে, কে এই হলোগ্রাম লাগাবে? সেনা নাকি সরকারের স্বরাষ্ট্র দপ্তর? কে এই জালিয়াতি ধরবে? কিভাবে ধরবে? এসব প্রশ্নের কোনো সদুত্তর নেই। অর্থাৎ মেটিকুলাস ডিজাইন নিয়ে প্রশ্ন উঠে যেতেই চোখে ধুলো দেওয়ার চেষ্টা শুরু হয়ে গেছে। মনে রাখতে হবে, দেশে মোট ভোট কক্ষ মানে বুথ আছে 2,44,649টি, আর ভোট কেন্দ্র আছে, অর্থাৎ এই বুথগুলো যে ভোট কেন্দ্রে, অনেক ভোট কেন্দ্রেই একাধিক বুথ সেখানে আছে। ভোট কেন্দ্র মোট আছে 42,761টি। মোট ভোটার দেশে আছে 12,77,11,895 জন। তার মানে গড়ে প্রতিটি ভোট কেন্দ্রে প্রায় 3,000 ভোটার ভোট দেবেন এবং প্রতিটি বুথে গড়ে 5 থেকে 600 ভোটারের ব্যবস্থা রাখা হয়েছে। সারা দেশের ভোট কেন্দ্রগুলোকে 3টি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। লাল মানে অতি ঝুঁকিপূর্ণ বা হাইপার সেন্সিটিভ, হলুদ মানে ঝুঁকিপূর্ণ বা সেন্সিটিভ, এবং সবুজ মানে সাধারণ। নিরাপত্তা সূত্র মতে 42,761টি ভোট কেন্দ্রের মধ্যে হাইপার সেন্সিটিভ ভোট কেন্দ্র প্রায় 21,000, সেন্সিটিভ বা ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র প্রায় 16,359, আর নর্মাল বা সাধারণ ভোট কেন্দ্র মাত্র 5,000-এর মতো। এতেই বোঝা যাচ্ছে কোন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ভোট হতে চলেছে বাংলাদেশে। জামাত জোটের কাছে এবারের ভোট হলো তাদের ক্ষমতায় দীর্ঘ সময়ের জন্য থাকার শেষ আশা। জিতলে বাঁচবে, হারলে মরবে, পালাবার পথ নেই। চারদিকে, 3.5 দিকে ভারত, আর একদিকে বঙ্গোপসাগর, সুতরাং পালাবার পথ নেই। তাই তাদের মন্ত্র হচ্ছে করেঙ্গে ইয়া মরেঙ্গে। এই স্লোগানটা করেঙ্গে ইয়া মরেঙ্গে, এটা ইংরেজের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন গান্ধীজি। তবে জামাত জোটের পথ কিন্তু গান্ধীর পথে নয়, গান্ধীবাদী পথ নয়, তারা লড়কে লেঙ্গে বাংলাদেশ। বিএনপি এতদিন নেতৃত্ব সংকটে ভুগেছে। বিএনপির সাধারণ পরিচয় খিচুড়ি দল। এই দলের আদর্শ হিন্দি ফর্মুলা ছবির মতো, রাগ, দুঃখ, ফাইট, প্রেম সব কিছু ফর্মুলা মাফির এক এক চামচ করে নিয়ে আসা, সব দিক থেকে এক এক খাবলা মশলা নিয়ে তৈরি হয়।
এখানে বিএনপিও তৈরিও ঠিক সেইভাবে। এখানে মুক্তিযুদ্ধের পক্ষ আছে, মুক্তিযুদ্ধের বিপক্ষ আছে, ধর্মনিরপেক্ষতা পক্ষ আছে, আবার গোঁড়া ইসলামী পক্ষ আছে, পাকিস্তানপন্থী আছে, আবার পাকিস্তানের বিরুদ্ধপন্থী আছে, ভারতপন্থী আছে, আবার ভারত বিদ্বেষী আছে। এই দলটি মাঠের লড়াইয়ে নেমেছে অনেক পরে। তারেক রহমান দেশে ফেরার পরও বেশ কয়েকদিন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়েছে। ততদিনে জামাতের ঘর গোছানোর কাজ শেষ। সেজন্যেই জামাত জয়ের স্বপ্ন দেখছে, জয়ের দোরগোড়ায় পৌঁছে গেছে ভাবছে তারা। এবং সেটা ভাবনাটা খুব একটা মিথ্যেও নয়, এখন শুধু দরজা খোলার অপেক্ষা। সে কাজটুকু করার জন্য সব কিছু করতে তৈরি জামাত। এই সব কিছু বলতে কি, এসআইএফ এর পোশাকে নিজেদের হারমাতদের দিয়ে ভোট কেন্দ্র দখলের প্ল্যানও আছে, তা সেই কেউ স্বীকার করুক আর নাই করুক। ওয়াকারুজ্জামান গতকাল গাজীপুরের বৈঠকে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। তবে গত 1.5 বছর তার নিজের যা ট্র্যাক রেকর্ড দেখেছে দেশের মানুষ, তাতে কোনটা তার মুখ আর কোনটা তার মুখোশ তা নিয়ে মানুষের বিস্তর সন্দেহ। 12ই ফেব্রুয়ারি কি ঘটবে দেশে সেটা জানেন কেবল পরম করুণাময়। বিএনপি শুধু আওয়ামী লীগের ভোট চাচ্ছে বা ভিপি নুরুল হক নূর বা অন্য কেউ, তা না। চরমনাইয়ের পীর সাহেবকেও আজকে দেখলাম, তিনিও খুব আশা নিয়ে বসে আছেন। তিনিও খুব খুশিতে ডগমগে একরকম বলল যে আওয়ামী লীগের লোক তার বিএনপির ভোট দিবে না, জামাতেরও দিবে না, তাহলে ভোটটা তো সেই পাবে। দাবি করতেই পারে, এটা তার বলে। কয়দিন আগে দেখলাম জামাতের পক্ষ হয়ে তিনি বিএনপি কে যে হারে গালিগালাজ করলেন, ওরে বাবা। মানে মোটামুটি আওয়ামী লীগকে তাও একটু শাহী চাঁদাবাজ বলছে। চরমনাইয়ের পীর জামাতের সাথে কি না জানি তাদের গাইটে পিরিতি হয়ে গেছিল। মোটামুটি বিএনপির এতবার শেষরা চাঁদাবাজ বলেছে চরমনাইয়ের পীর সাহেব, আমি বুঝে উঠতে পারলাম না। অথচ এই চরমনাইয়ের পীর সাহেবের দেয়ালে বড় বড় করে লেখা রাখতো, হে আল্লাহ, জামাতে ইসলামের হাত থেকে তুমি ইসলামের বাঁচাও। আমি নিজে সেই লেখা পড়েছি এবং বহুবার এটা বলেছি, একবার বলি নাই। বিশেষ করে ময়মনসিংহ টাউন হল মোড়ে পানির ট্যাঙ্কের নিচে এই বড় বড় দেয়ালে এগুলো লেখা থাকতো। তাকে দেখলাম জামাতের সাথে সারা জীবন বিএনপি এবং আওয়ামী লীগের ছত্র ছায়ায় থাকলো, হঠাৎ করে জামাতের সাথে গিয়ে পিরিতি বাজাইলো। আমরা জানতাম এই পিরিতি টিকবে না, কারণ স্বার্থের যেখানে দ্বন্দ্ব থাকে, স্বার্থের নিয়ে যেখানে বিনিময় হয়, সেখানে প্রেম টিকে না। রাজনীতি একটা প্রেম, সেটা জনগণের সাথে। রাজনীতি একটা ভালোবাসা, সেটা জনগণের সাথে। রাজনীতি একটা প্রেম ভালোবাসা, সেটা দেশ ও জনগণের সাথে। সেখানে যখন আপনি শুধুমাত্র স্বার্থ, দল বা ব্যক্তির স্বার্থ সামনে নিয়ে আসবেন, সেটা টিকবে না। যেটা চরমনায়ের পীর এবং জামাত টিকে নাই, টেকার কথা না। আপনি যেটা বললেন যে তাহলে কাকে ভোট দিবে, আওয়ামী লীগের লোকের সাথে আমি কথা বলছি, তারা বিএনপিরই ভোট দিবে না বলছে। তাহলে তারা কি জামাতকে ভোট দিবে? দিবে না, প্রশ্নই আসে না। তারা অনেকে যেতে চাইবে না নির্বাচনী কেন্দ্রে, কারণ যেহেতু বাংলাদেশে একটা জিনিস মনে রাখবেন, যারা কট্টরপন্থী, মানে যারা একেবারে নিবেদিত, আওয়ামী লীগ হোক সেটা বিএনপি হোক, তারা কিন্তু ধানের শীষ নৌকা মার্কা ছাড়া কাউকে ভোট দিবে না। আপনি যত কথাই বলেন, আপনি বিএনপি আওয়ামী লীগের লোকদের যতই বলেন এই যে ডক্টর ইউনূসের মতো এক অরাজনৈতিক ব্যক্তিত্ব, আমাদের জাতির দুর্ভাগ্য যে বাংলাদেশে একটি অরাজনৈতিক ব্যক্তিত্ব যে আমাদের এখন দেশের প্রধান নির্বাহী ক্ষমতার অধিকারী, এটা আমাদের জন্য দুর্ভাগ্য, এটা আমাদের জন্য লজ্জার। আমি বুঝে উঠতে পারলাম না, বাংলাদেশে কি আর কোনো মানুষ ছিল না যার 4টা পাসপোর্ট, যার 2 স্ত্রী 2 দেশে, যার সন্তান আরেক দেশের নাগরিক, তিনি নিজে 3-4 দেশের নাগরিক, তাকে আমাদের নির্বাহী বানাতে হলো। এটা আমাদের বুদ্ধিজীবীদের জন্য লজ্জার, আমাদের সাংবাদিকদের জন্য লজ্জার, এমনকি সকল রাজনৈতিক, এমনকি আমার জন্য, এটা সবার জন্য এটা লজ্জার। যাই হোক, তো এই যে যারা ভোটের কথা বলতেছে, এরা আওয়ামী লীগ যদি বিএনপিকে যে বলছিল যে 400-500 টাকা দিলে নাকি ভোট দেয়, ডক্টর ইউনূস জানে না যে এই দেশের যারা নিবেদিত আওয়ামী লীগ এবং বিএনপি, তারা কোনো কালেই টাকার বিনিময়ে ভোট দেয় না, তাদের দলকেই দিবে। টাকা নিলেও তার দলকে, ধানের শীষ আর নৌকা মার্কায় তারা ভোট দিবে। এখন আপনি যেটা বললেন, হয়তো তারা যদি যেতে বাধ্য হয় বা কোনো কারণে যায়, আমার ধারণা সেটা জামাতের পক্ষে অন্তত পড়বে না, এটা আপনি নিশ্চিত থাকেন। যদি আওয়ামী লীগের লোক কেন্দ্রে যায়, এটা আমার ব্যক্তিগত ধারণা, ভুল হতে পারে, কিন্তু আমার যে ধারণা, আওয়ামী লীগের যদি 100 জন ভোট দিতে চায়, যেতে নিয়ে যায় বা জোর করে বা আপোষেই যায়, এখানে 95% ভোট সেটা ধানের শীষই করবে। জামাতকে তারা কেন ভোট দিবে? যে জামাত
জামাত 32 নম্বর ভাঙার নেতৃত্ব দিয়েছে জামাত, সেই আওয়ামী লীগ তারা কি জামাতকে ভোট দেবে? আপনি বিশ্বাস করেন এটা সম্ভব? আর যদি কেউ এখন জামাতকে ভোট দেয় সেটা আওয়ামী লীগ হইলেও হতে পারে না। বুঝলাম তাদের প্রচন্ড রাগ আছে, ক্ষোভ আছে, গোস্তা আছে, অভিমান আছে, বহু কিছুই থাকতে পারে বিএনপির উপরে, কিন্তু তার মানে তো এই না যে তারা জামাতকে ভোট দেবে। যদি জামাত এই পলিসি করেছে, বিশেষ করে আমাদের জামালপুরে, আমি যতদূর জানি যে এই মুহূর্তে আমার জামালপুরে সর্বশেষ খবর আমার কাছে আজকের যা বিকেলে এসেছে, যে জামালপুরে যত আওয়ামী লীগের লোক আছে তাদের দ্বারে দ্বারে গিয়ে তারা কখনো ভয় দেখাচ্ছে, কখনো লোভ দেখাচ্ছে, মামলা থেকে উদ্ধার করবে, টাকা দিবে, পয়সা দিবে, আবার যারা ভয় দেখানোর জন্য ভয় দেখিয়ে তারা বলতেছে তারা যেন জামাতের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়। জামালপুরের মানুষ বোকা, কিন্তু এত বোকা হয় নাই যে জামাতকে ভোট দিতে যাবে, আমার মনে হয় না। আমি এটা বিশ্বাস করতে চাই না। আমরা এর জন্য 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি নির্বাচন হয়। আর আপনি যেটা বলেন, আমার মনেই হয় না অন্তত বৃহত্তর ময়মনসিংহ ডিস্ট্রিক্টে হয়তো একটা আসন পেতে পারে জামাত, তাও সেটা চলে বলে কৌশলে নিতে হবে। তাও সেইখানে বিএনপির একটি দুর্বল প্রার্থী আছে বলে আমার ধারণা, ওই আসনটা তাও 50-50 চান্স, সেই প্রার্থীও জিতে যেতে পারে বিএনপির। তারপরও জামাত যেহেতু মুনাফেক দল, বদমাইশ দল, অত্যন্ত প্রতারক দল, আপনি দেখলেন যে তারা কিভাবে তাদের আচরণগুলো দেখেছেন তো, তাদের ভাষা, তাদের নেতার ভাষা। তাদের এক নেতা বলে বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে সেই নারী বিশ্ববিদ্যালয় নাকি বেশ্যালয় আর মদের আড্ডা হয়, এটা তাদের নেতার একসময় বলেছে। আবার তাদের নেতার বড় নেতা আবার তো নারীকে বেশ্যাই বলে ফেলেছে। আমাদের দুর্ভাগ্য যে এই সমস্ত কথা বলার পরে ওই সমস্ত দল এবং নেতারা রাস্তায় ঘোরাফেরা করে, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমাদের গায়েও তো কোনো মেয়ের যদি কেউ বেশ্যা বলে, কোনো ছাত্রীকে বেশ্যা বলে, অর্থাৎ নালা থাকবে না, ছুটাই ফেলবে যে কোনো দলের মানুষ, যে কোনো সমাজের মানুষ। কিন্তু একটা দেশের দলের নেতার প্রধান হয়ে এগুলো কথা বলে, আমরা বুঝে উঠতে পারি না। অবশ্যই এরা বলবেই, কারণ ৭১ এরা বাংলাদেশের নারীদের গণিমতের মাল ঘোষণা করেছিল। তাদের কাছে নারী বেশ্যা হইতেই পারে, কর্মজীবী নারী ছাত্রীরা বেশ্যা হইতেই পারে, কারণ বেগম রোকেয়া হলে তারা কি করেছে আমরা জানি, ৭১ তারা কি করেছে এটা আমরা ভালো করেই জানি, সারা পৃথিবী জানে। আপনি যেটা শিরোনাম দিয়েছেন এবং যেগুলো বলতেছে, ভিপি নূর বলেছে যে তিনি আওয়ামী লীগের দায়িত্ব নেবেন, কেউ দায়িত্ব নিতে হবে না। কে কোথায় ভোট দিবে এই দেশের জনগণ জানে, কোথায় ভোট দিতে হবে না তাও জানে। বাংলাদেশের জনগণ এত বোকা না, মানুষ বিভ্রান্ত হয়। জনগণের প্রতি আমার সবসময় আস্থা থাকে। জনগণ কখনো ভুল করে না, সেটা যে ঘটনাই ঘটুক, জনগণ কখনো ভুল করে না। সেটা আমার পক্ষে যাক বা আপার বিপক্ষে যাক, বা আমার বিপক্ষে যাক বা আপার পক্ষে যাক, বা যে কারোর আমাদের সকলের বিপক্ষে যাক, জনগণ বিভ্রান্ত হইতে পারে, কিন্তু জনগণ ঘুরে দাঁড়ায়। আপনারা এই 17 মাসে ডক্টর ইউনূসের 100 টাকা বিএনপি আওয়ামী লীগ দুর্নীতি করছে, অনেক অভিযোগ আছে, কোনো সন্দেহ নাই তারা দুর্নীতি করেছে, লুট করেছে, তারা আইনের ব্যত্যয় ঘটেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু ডক্টর ইউনূস করেছেটা কি? 17-18 মাসে 17 ইঞ্চি কালভার্ট হয়েছে, 17 ইঞ্চি রাস্তা হয়েছে, $17 জমা হয়েছে, রপ্তানি বেড়েছে $17, পারে নাই। কিন্তু আমরা কি দেখলাম, বাংলাদেশের মানুষ এখন এই মুহূর্তে এই ইউনূস রিজিম নামের জগদ্দল পাথর থেকে মানুষ মুক্তি চায়। সেটা আওয়ামী লীগ আসবে না ক্ষমতায়, না বিএনপি আসবে। আর যে নির্বাচন হতে যাচ্ছে, আপা ঠিকই বলেছেন যে আওয়ামী লীগ তাদের আপাতত 3টা নির্বাচনের কথাই বলেছে বিতর্কিত, আমি অবশ্য 3টাই বিতর্কিত মনে করি না। আমি সর্বশেষ নির্বাচনটাকে বিতর্কিত মনে করি, দ্বিমত আমাদের থাকতেই পারে। কিন্তু এই যে নির্বাচন, এখানেও তারপরও এই মুহূর্তে বাংলাদেশের বৃহত্তর একটি অংশ নির্বাচন অংশ নিচ্ছে না এবং তাদের প্রতিনিধি নেই, এটা ফেয়ার নির্বাচন না। আর আমরা দেখলাম যে জামাত এখন মনে মনে মন কলা খাচ্ছে যে আওয়ামী লীগ তো মাঠে নাই, বিএনপি আছে, এদের একটু ল্যাং মাইরে আমরা ক্ষমতায় চলে যাবো। বাংলাদেশের মানুষ এত বোকা না। বাংলাদেশে মানুষ 1971 সালে মুক্তিযুদ্ধ এই জন্য করে নাই, 30 লক্ষ মানুষ আত্মহত্যা এই জন্য দেয় নাই, অগণিত নারী সম্ভ্রম এই জন্যই দেয় নাই যে তারা জামাতকে ক্ষমতায় আনবে। এত পাগল হয় না এই বাংলাদেশের মানুষ। পাকিস্তান যে বাংলাদেশকে কন্ট্রোলে নিছে তার একটা নমুনা আপনাদের সামনে, অনেক নমুনাই আছে, আরেকটা দেখাই সর্বশেষ। কি বলেছে পাকিস্তান, যে ভারতের সাথে বাংলাদেশ খেলবে না বলে তারাও নাকি খেলবে না, এরকম বদমাইশি একটা আলাপ তুলেছে তারা আর কি। তার মানে বোঝা গেল যে বাংলাদেশে ক্রিকেট নিয়ে যে একটা ঝামেলা বাঁধিয়েছে, এটার পিছনে আসলে কলকাঠি নাড়িয়েছে ওই পাকিস্তানিরাই। এটা পরিষ্কার, কোনো সন্দেহ নেই। এখন আমরা কি করি, আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের, আমরা কি করি? সামাদ ভাই আজকে যে প্রশ্নটা তুললেন, একটা মারাত্মক প্রশ্ন তুলেছেন। সত্যি সত্যি যদি ভারতীয়রা এটা বলে বসে, যেহেতু যেহেতু পাকিস্তান বলতেছে এই যুদ্ধ হয়েছে ভারতের সাথে, বাংলাদেশের বাঙ্গুরাও বলতেছে ভারতের সাথে যুদ্ধ হয়েছে, এমনকি এরা মাইক মেরে বলে, ফেসবুকে লেখে, পোস্ট দেয়, কলাম লেখে, টিভিতে এসে বলে যে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছে।
এখন এই যে কমরেড সামাদ ভাই যে মনে করিয়ে দিলেন, আসলে আমি যে বারবার বলি যে ভারত হলো শক্তিমান নিরীহ প্রতিবেশী। যদি উনি ভেজাইলা প্রতিবেশী হইতেন তাহলে সামাদ ভাই যেটা বলছে যে কোনো অজুহাতে বাংলাদেশকে সরাসরি দখল করে নিত এবং দলিল হিসেবে আন্তর্জাতিক আদালতে প্রুফ করে দিত যে জামাতের আমির বলছে, এই সাদা শকুন বলছে, তার গ্যাংয়েরা বলছে, বিএনপি বলছে, জামাতের রেডিমেড কিছু ব্যারিস্টার আছে যাদের কোনো সনদি নাই, নামের আগে লেখে ব্যারিস্টার,